প্রসিডিওরটায় যখন আমি ঢুকছি, মানে আমি যখন যেদিনকে অ্যাডমিট হলাম, আমি নিজেকে বুঝিয়ে দিলাম যে জোজো এতদিন কাজ করেছি। ইনফ্যাক্ট আমি যেদিনকে নার্সিং হোমে ভর্তি হয়েছি তার আগের দিন অব্দি আমি শুটিং করেছি ফর সারেগামাপা। তো আমি জাস্ট আমার মাইন্ডকে এটা বোঝালাম যে জোজো কাল থেকে কিন্তু তোমাকে শুধু শুয়ে থাকতে হবে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। ওই পোর্শন কন্ট্রোলটা ইজ দ্য মেইন থিং। ভাতই খাচ্ছ কিন্তু কম পরিমাণে। একদম, মানে কম পরিমাণে, মানে একটা 1 বছরের বাচ্চা বোধ আমার থেকে বেশি ভাত খায়, আমি ঠিক এইটুকু ভাত খাই। প্রথম তো খিদে পেত সেটা। হ্যাঁ, আমি জল খেতাম। মানুষ সবসময় আমাকে এত খুশি আনন্দে দেখে, যেটার জন্য বুঝতেও পারে না আমার শরীর খারাপ না মনে ব্যথা না কিছুই হয় না। মানে আমি কি শুধু একটা প্লাস্টিক? হ্যাঁ, নাকি তুমি মেকি? মানে হ্যাঁ, মানে সবটাই সবসময় দেখাও। এখন তো অনেক ইজিয়ার ওজন কমিয়ে ফেলাটা মেডিকেশনের মাধ্যমে, কিন্তু আমি সেটাতে হাঁটতে চাইনি। সেটা করলে হয়তো এখন যে আমি আছি আরো একটু এরকম হয়ে যেতে পারতাম, বাট আমি সেটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম কিছুটা ওয়েট ঝরাতে, বিকজ আমার যে অপারেশনটা হয়েছে সেটাতে যেহেতু দীর্ঘদিন শুয়ে থাকতে হয় এবং একভাবে শুয়ে থাকতে, চিন্তাটা হচ্ছিল যে যদি জ্ঞান না আসে, এইটা একটা চিন্তা হচ্ছিল। কারণ একটা তো ডেফিনেটলি আমি জানি বাজো বড়, কিন্তু আরেকজন তো ছোট। এক্স্যাক্টলি, আমি ওটাই আদির জন্য জীবনের বিভিন্ন সময়ে আমরা বলে থাকি যে নিজেদেরকে বদলাবো না, নিজেদেরকে পাল্টাবো না, যেমন আছি তেমনটাই ভালো। কিন্তু ভালোর জন্য যদি নিজেকে খানিকটা বদলানো হয় বা মানে পাল্টানো যায় বা বদলানো যায়, সেটা কিন্তু খারাপ নয়। ঠিক তেমন ভাবেই বেশ কয়েক মাস পর সামনে এসে নয়, সামাজিক মাধ্যমে নিজের ছবি দিয়ে সকলকে যিনি চমকে দিয়েছেন, এই মুহূর্তে তিনি রয়েছেন, জোজোদি আমাদের সঙ্গে রয়েছেন। গতকাল একটি ছবি পোস্ট করেন এবং সকলে আমরা অবাক হয়ে যাই, বাপরে জোজোদি অনেকটা ওজন কমিয়ে নিজের শারীরিক কারণেই আবার মানে একই রকম সুন্দর তো অবশ্যই, মন থেকেও যেরকম মানে শারীরিক ভাবেও যেরকম সুন্দর, মন থেকেও ঠিক তেমনটাই সুন্দর। তবে এখন ধরে আরো একটু ফিট, আরো একটু আমার না মানে ওইরকম সেরকম কিছু আমার মনে হচ্ছে না। আগেও যখন আমি আরেকটু বেশি ছিলাম তখন আমার নিজেকে হালকা ফুরফুরে মনে হতো। তোমার কখনোই এটাই যদি সবচেয়ে ভালো যে কখনোই তোমার ওজনটা নিয়ে ভাবাই না। তবে আমাকে একটা জিনিস এখন যেটা ভাবাচ্ছে সেটা হলো যে কিছু কিছু জায়গা, কিছু কিছু পাড়া যেখানে একটু ওই বেবি ফ্যাট টাইপের যারা মহিলা, যারা একটু হেলদি, তাদেরকে দেখে যে পাড়ার লোকেরা জোজো বলতো, আমাকে অনেকে লিখতো যে জানো তো আমাকেও না ডুপ্লিকেট জোজো বলে, আমাকে সেকেন্ড জোজো বলে, আমাকে পাড়ার জোজো বলে, জাস্ট বিকজ দে আর মোটা। মানে যদি আমি কোট আনকোট এই ভাষাটা ইউজ করি, আমার এখন তাদের জন্য আফসোস হচ্ছে যে কি বলবে মানে তারা খুব চিন্তিত। কিন্তু কারণ কয়েকজন আমাকে কালকে কমেন্টসেও লিখেছে যে কারো একটা বোধহয় হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হোয়াট এভার একজন নাম করে লিখেছে, দেখো দেখো তুমি আমাকে বলতে না জোজো, এবারে কি হবে। কিন্তু হেসে বলছে, বডি শেমিংটা তো এখন বেশ মানুষকে মানসিক ভাবে খুব অসুস্থ করে দেয়। তোমায় কখনো ভাবায়নি বা তুমি আঘাত পাওনি? কারণ আমি বডি নিয়ে কখনো ভাবিনি। আমি সবসময় ভালো থাকা নিয়ে ভেবেছি, মানুষকে আনন্দ দেওয়া নিয়ে ভেবেছি, এবং আমি যে কাজটা করি সেটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা নিয়ে ভেবেছি। অ্যাকচুয়ালি ইটস অল ইন দ্য মাইন্ড। হ্যাঁ, আর মানুষ যে এত সচেতন হয়েও সচেতন নয়, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য করার বিষয় এখন বলে আমার মনে হয়। যে জায়গাটায় সচেতনতা প্রয়োজন সেখানে সচেতন নয়। হ্যাঁ, আর অনেকে আছে না, মানে যে আমি কাল থেকেই শুরু করবো, আমি কাল থেকেই জিমে যাবো, আমি কাল থেকেই ক্রাশ ডায়েট করবো, এরকম ভাবে হয় না। মানে হ্যাঁ, তোমার যদি এখন একটা কোনো ক্রনিক প্রবলেম
হচ্ছে, অনেকে থাইরয়েডে মোটা হয়ে যায়। আমাকে অনেকে বলেছে যে তুমি থাইরয়েডে মোটা, বাট আমার কোনো কিছুই নেই। মানে আমার না সুগার আছে, না থাইরয়েড আছে, না আরো সব কর্টিজল ফর্টিজল কি সব নানান রকম ডাক্তারি টার্ম আমি জানিও না অর্ধেক আছে। তবে হ্যাঁ, একটা এজের পরে আমার যে হোম ফিজিশিয়ান, হাউস ফিজিশিয়ান, তিনি আমাকে ওষুধপত্র দিয়ে দিয়েছেন, কারণ যাতে কোনো বাড়াবাড়ি না হয়। কারণ আমার জীবনযাপনটা যেহেতু আমাদের রাত জেগে অনুষ্ঠান করতে হয়, স্ট্রেস লেভেল বেশি থাকে, সারাদিন শুটিং এ যখন থাকি তখন খাওয়া দাওয়া ঠিক থাকে না। সো একটা তোমাকে কেয়ার তো করতেই হবে। আর আমি এখন মনে করি যে যারা এত এই যে বডি ফিট রাখবো এবং শারীরিক ভাবে খুব স্লিক এবং ট্রিম থাকবো, সেটার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি জোর দেওয়া উচিত সেটা হলো মানসিক ভাবে আনন্দে থাকবো, মানসিক ভাবে ভালো থাকবো এবং আনন্দে থাকবো। সেটা কিন্তু মানুষের নেই এখন। এই মুহূর্তে যদি আমাকে রেশিও করা হয় যে 1 and 10 এর মধ্যে আপনি কি বলবেন, আমি বলবো যে 10টা হলো মানুষের মানসিকতাটা এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, আর 1টা হলো ঠিক আছে বডি ট্রিম করলাম কি করলাম না, সেই ব্যাপারটা, সেই জায়গাটা। একদমই তাই। আর মানে সত্যি সেই মনের দিকটা কিন্তু এখনো সেইভাবে, আগে মনকে ভালো রাখি, সেটা এখনো পরে দেখবে এত সেটা এখন দিন দিন আরো বেশি মানে বেড়ে যাচ্ছে। কারণ আমার যেটা মনে হয়, আই মাইট বি লিটল ওল্ড স্কুল, আমি সাউন্ড করতে পারি ওল্ড স্কুলের মতো। আমি কালকেও বোধহয় কাউকে একটা বলছিলাম যে আমরা না অল্পতে খুশি হওয়াটা ভুলে গেছি। এখন আমাদের আনন্দ থাকা বা আমাদের ভালো থাকাটা ডিপেন্ড করে আমরা কে কটা বিদেশে হলিডে স্পেন্ড করতে পারলাম, ট্যুর করতে পারলাম, কে উইকেন্ডে কতবার 5 স্টারে গিয়ে খেতে পারলাম, আর সারা মাসে আমরা কত ভালো ভালো ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারলাম। এখন কিন্তু আর ভালো লাগাটা বা ভালো থাকাটা বা আনন্দ পাওয়াটা ছোটখাটো জিনিসে নেই। মানে আমি অনেকদিন পরে একটা কুলফি খেলাম, যেরকম আমার হঠাৎ করে মাঝখানে খুব কুলফি ক্রেভিং হচ্ছিল। আমি মিষ্টির মধ্যে একটা জিনিস এখনো ভালোবাসি, মানে চোখ বন্ধ করে আমাকে তুমি ফালুদা কুলফি এনে দাও, আমি খেয়ে নেবো। তার মানে এই নয় যে আমি 10টা খাবো, একটাই খাবো, কিন্তু খাবো। তো ওই কুলফিটাকে আমার মনে হলো যাক বাবা, আবার সারা বছরের জন্য আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এই আনন্দটা খুব মানুষ এইরকম আনন্দ করার মানুষ কমে গেছে। আর এটাতে যে আনন্দ পাওয়া যায় সেটাই মানে অনুভূতিটাই মনে কর না। আমার ছোটবেলায়, আমি জানি না তোদেরও ছোটবেলায় ডেফিনেটলি হয়েছে, ফুচকার কাছ থেকে আমরা যেটা নেওয়ার, যেই টাকাটা দিয়ে যতটা ফুচকা নেওয়ার খেলাম, তারপরে একটা ওই ফাউ ফুচকার যে আনন্দ, হ্যাঁ। তো মানে ওই বলছি না, ছোটখাটো জিনিসে মানুষ মানে ভালো থাকতে ভুলে গেছে, ওই জন্য আরো বেশি সমস্যা। মানে যে চাই, মানে অনেকেই হয়তো আবার ট্রোল করতে পারে যে আপনার কি তার মানে কোনো চাহিদা নেই? ডেফিনেটলি আছে, কিন্তু আমি ধাবাতেও খেয়ে যেরকম খুশি থাকতে পারি, আপনি আমাকে সো অ্যান্ড সো 5 স্টার or 7 স্টার হোটেলে নিয়ে গিয়েও সেই একই মানে আনন্দ পাবেন। সো ইট ডিপেন্ডস। নিজেকে সেভাবে তুমি বুঝিয়ে নিয়েছো, বুঝিয়ে রেখেছো, সেটাতে তো আসবোই। কিন্তু যেটা মানে প্রথমেই বললাম যে এই যে ওজনটা কমিয়ে ফেলা, তোমার সকলেই জানেন, ইতিমধ্যে অনেকেই জিজ্ঞাসাও করছেন সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে কেন নেই। অনেকে জেনেও গেছেন, যদি ছিলেন না তার কারণ হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট, একটা অপারেশন তোমার হয়েছে। তারপর একটা ছবি দিয়েছো যেখানে একদম মানে সকলেই অবাক, দিকে দেখে অনেকটা ওজন কমানো, প্রায় 15 কেজির বেশি ওজন। যদি এইটা অনেকের প্রশ্ন থাকে, এখন তো খুব ফাস্ট সবকিছু কমাতে হবে, এক্ষুনি এটা করে করাও যায়, সেটা নিজেকে বদলানোটা খুব সোজা বাহ্যিক ভাবে। তো তুমি বোধহয় সেই পথটাতে হাঁটুইনি, এটা কিন্তু অনেকে ভাবতে পারেনি। না, আমি সেটা হাঁটিনি এবং হাঁটতে চাইও নি। আমার কাছে অনেক কটাই অপশন ছিল সেরকম। এখন তো অনেক ইজিয়ার ওজন কমিয়ে ফেলাটা মেডিকেশনের মাধ্যমে, কিন্তু আমি সেটাতে হাঁটতে চাইনি। সেটা করলে হয়তো এখন যে আমি আছি আরো একটু এরকম হয়ে যেতে পারতাম, বাট আমি সেটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম কিছুটা ওয়েট ঝরাতে, বিকজ আমার যে অপারেশনটা হয়েছে সেটাতে যেহেতু দীর্ঘদিন শুয়ে থাকতে হয় এবং একভাবে শুয়ে থাকতে হয়, তাতে
মানে খুব ভারী চেহারা থাকলে পরে কোমরে ব্লিস্টার্স হয়ে যেতে পারে, পিঠে ব্লিস্টার্স হয়ে যেতে পারে, নড়াচড়া করতে অসুবিধে হতে পারে, যখন থেকে ফিজিও শুরু হয় তখন রিকভারিটা লেট হতে পারে, এবং নিজের ফ্লেক্সিবিলিটিটা আসতে লেট হতে পারে সেইটার কথা ভেবে। এবং ওঠা বসা শোয়া সবকিছুই তখন তো মানে, কারণ একদিকটা আপনার অপারেশন হয়েছে মানে প্রচন্ড ভারী হয়ে আছে, একদিকটা আপনার অ্যাক্টিভ বেশি, তো সেই সময় তো একটা মানুষের ব্যালেন্সের খুব অভাব হয়। তো সেটার কারণেই আমি যখন আমার ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক হলো যে এই অপারেশনটা আমাকে করতেই হবে, তখন থেকে আমি প্ল্যান করেছিলাম যে এই অপারেশনটার আগে আমাকে অ্যাটলিস্ট কিছুটা ওজন কমাতে হবে, আর ইঞ্চেস কমাতে হবে, হোয়াট এভার ইট ইজ, বিকজ আই হ্যাভ টু বি লিটল লাইটার, যাতে আমার ওই ব্লিস্টার্স বা মানে আমি উঠতে পারছি না, ফিরতে পারছি না, ওরকম যাতে না হয়। তো সেই কারণে আমি কিন্তু মানে যেই পোস্টটা গেছে সেটাতে আমি মার্চের ছবি দিয়েছি আর অগস্টের ছবি দিয়েছি, বাট আই হ্যাভ স্টার্টেড দিস ফ্রম লাস্ট নভেম্বর ডিসেম্বর। কারণ কি আমি জানতাম যে আমি খুব ক্রাশ ডায়েট করব না বা করতে পারবো না, আমার লাইফস্টাইল বা আমার যেটা ওয়ার্কিং স্টাইল সেটা আমাকে অ্যালাউ করতে মানে আমি পারবো না, পারবে না, সেটাই। এবং আমি সেটাতে যাব না, সেটা আরেকটা কারণ, করতে পারলেও যাব না। কারণ কি আমি সবসময় এটা দেখেছি যারা খুব ক্র্যাশ ডায়েট করে না, তারপরে যখন তাদের কোনো ক্রেভিং হয় তারা যখন খায় না তখন অনেক বেশি খেয়ে ফেলে, এবং উইচ ইজ ব্যাড, মানে ওই ব্যালেন্সটা রাখতে পারে না। তো কাজেই আমি ওই জন্য আস্তে আস্তে মানে একটা করে জিনিসের মাত্রা কমিয়েছি, এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা করা আমার পক্ষে সম্ভব ছিল সেটা আমি করেছি। এবং বাড়ির খাবার একদম বাড়ির খাবার না, তাই বলে যে আমি সিঙ্গারা খাইনি তা কিন্তু নয়, আমার মাসে একটা সিঙ্গারা আমি খেয়েছি, আমার হয়তো 2 মাসে একটা এগ রোল আমি খেয়েছি, কিন্তু আমি খুব একটা এমনিতে মানচিং করি না। আর আমার কাছে প্রপার হলো যে 3টে মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, ইন বিটুইন আমি লিকার চা খাই, আর আমার খুব একটা বিস্কিট আই এম নট আ বিস্কিট পার্সন অর স্ন্যাক পার্সন। বিকেলবেলা একটু খিদে পেলে হয়তো একটু ফল খেয়ে নিলাম বা একটু মাখনা খেলাম, দ্যাটস অল। আমার ফোকাসই থাকে শুধু আমার এই 3টে মিলে, তার বেশি আমি খুব একটা ইয়ে করি না। আর যেটা হতো আগে যেরকম নয় রুটি খেতাম রাত্রিরে বা ভাত খেতাম অল্প করে, যেটা ইনফ্যাক্ট আমাকে আমার অপারেশনের পরে, যেহেতু তখন অনেক ওষুধ, অ্যান্টিবায়োটিক্স, সব হাই পাওয়ার ডোজের ওষুধ চলছে, তখন আমাকে একটুখানি রাত্রিবেলাও ভাত খেতে হয়েছে, নাহলে আই বি মোর উইকার। তো সেইটা মাথায় রেখে, বাট ওই পোর্শন কন্ট্রোলটা ইজ দ্য মেইন থিং। ভাতই খাচ্ছ কিন্তু কম পরিমাণে, একদম মানে কম পরিমাণে, মানে একটা 1 বছরের বাচ্চা বোধহয় আমার থেকে বেশি ভাত খায়, আমি ঠিক এইটুকু ভাত খাই। প্রথম তো খিদে পেতো, সেটা হ্যাঁ, আমি জল খেতাম, মানে আমি এটাই দেখলাম যে জল ইজ দ্য মানে সেফেস্ট থিং ইউ ক্যান হ্যাভ, যখনই খিদে পাবে একটু করে জল খেয়ে নাও। স্কিনের জন্য ভালো, ভেতরটাও আমার ইয়ে হচ্ছে। আর যেহেতু আমাকে ডাক্তারও বলেছিল যে কারণ আপনার এত ওষুধ চলছে, যে নিউট্রিশনিস্ট যিনি ছিলেন আমি যখন হসপিটালে ছিলাম, তিনিও বলেছেন একটু বেশি করে জল খাবেন, কারণ অনেক কড়া ডোজের ওষুধ খেলে কি হয়, ভেতরটা ড্রাই হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, শরীর ড্রাই হয়ে যায়। আর যেহেতু আমি ওয়েটও লস করছিলাম তার সঙ্গে সঙ্গে, আই সিন দ্য ড্রাইনেস। আর আমার খুব একটা সারাক্ষণ শরীর চর্চা করার অভ্যেস নেই, তো মানে এখানে সেখানে ক্রিম লাগাচ্ছি, সারাক্ষণ হাত ধুলে যাচ্ছি, মুখে লাগিয়ে যাচ্ছি, এটা আমার কোনোদিন কোনো রিজিউম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। তো সেই কারণে আমার মনে হয়েছিল যে না, জল খাওয়াটা একটু বাড়ানো উচিত। আর এমনিতেই যখন আমি এই টানা শুটিং করছিলাম তখন আমার বোধহয় একটুখানি জল কম খাওয়া হয়েছিল, কারণ আমার একটা ড্যান্ড্রাফের প্রবলেম হয়েছিল, স্কিনটা একটু ড্রাই হয়ে গেছিল, ইনার সেলফটা একটু ড্রাই হয়ে গেছিল। সো আই স্টার্টেড building that habit of having water, more and more water. এইটা একটা দারুণ হ্যাবিট হয়েছে তোমার, মানে হয়ে গেছে ভাগ, এটা সত্যি ভালো। আমরা এত জল কম খাই, ওই জন্য এত বড় একটা ওই টাম্বলার কিনে নিয়েছি, ওটা বড়, আর ওটা খেতে থাকো, তাহলে খিদে পেলে জল খেতে একদম। এইটা ভালো। কিন্তু এত বড় একটা অপারেশন যদি, এবং আদি ছোট, বাজো যদিও বাইরে থাকে, দাদাও থাকেন না সব সময়, অন্য জায়গায় বা শহরের বাইরে, একা পুরোটা সামলানো শারীরিক ভাবে মানসিক ভাবে, সেটা কতটা কঠিন ছিল। মানে এটা তো সত্যি, মানে 1.5 মাস তুমি জানো অ্যাক্টিভ একটা জীবন থেকে 1.5 মাস তোমাকে, 1.5 মাস কি তার বেশি সময় হয়তো, হ্যাঁ, কারণ 1.5 মাস তো শুধু ওই
মানে Movement, হ্যাঁ। স্টিচ শোকানো এবং মানে আমি একটু উঠতে পারছি ওই পিরিয়ডটা। হ্যাঁ। তারপরে হলো বেসিক্যালি 3 মাস 3 আউট অফ মাস। মাই ওয়ার্ক, আমি 3 মাস, আমি 3.5 মাসের পরে আমার কাজে জয়েন করব ফ্রম সেপ্টেম্বর। তো দেখো, যদি প্রয়োজন হয় শরীরের জন্য কিছু, আমি সবসময় এটা বিশ্বাস করি আমার শরীরের জন্য বা যখন কাজ করেছি কাজের জন্য যেটা প্রয়োজন আমাকে করতে হবে। অ্যান্ড বলে না আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদেরকে চালায়, মানে তুই ধর একদম। তুই সন্ধ্যেবেলা থেকে ধর কোনো একটা কিছু নিয়ে ভাবছিস, তুই রাত্রে ঘুমাতে গেলে ওইটারই স্বপ্ন দেখবি, কেন? কারণ সাবকনসিয়াস মাইন্ডে ওটাই থেকে যায়, তুই যেটা ভাববি ওটাই তোকে দেখায়। তো আমি অনেকদিন ধরে এটা প্র্যাকটিস করেছি যে আমি খুব একটা সারেন্ডার করি না, কিন্তু আমি যখন কোনো কিছুতে সারেন্ডার করি তখন আমাকে কেউ ব্যাকফুটে খেলতে দেখবে না। মানে আমি যেদিনকে হসপিটালে গেছি, কারণ যেহেতু বাবলু নেই সেই জন্য আমার আরো বেশি চিন্তা ছিল, বাট বাজু ছিল। বাবলু একটু বলে দাও। বাবলু আমার হাজবেন্ড। বাবলু নিয়ে আমাদের চিন্তা ছিল। তো বাজো মেয়ে। হ্যাঁ, বাজো মেয়ে, কারণ জোজোর জো আর বাবলুর বা, এটা নিয়ে বাজু। তো না, ইনফ্যাক্ট বাবলুকে এখন অনেকেই চেনে ট্রাভেল ব্লগ দেখে দেখে। সো যেহেতু বাজো ছিল, এবং বাজো তো এর আগে কখনো এরকম দায়িত্ব নেয়নি, তবে এবারে বুঝলাম মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে সত্যি। শি ওয়াজ দেয়ার। এবং আমার একটুখানি এবারে চিন্তা ছিল, কারণ আমি জানি না কেন একটা অ্যাংশিয়াস আমি ছিলাম যখন আই ওয়াজ গোয়িং ইনসাইড দ্য ওটি। আমার একটু চিন্তা হচ্ছিল, I was little nervous, I was little anxious, কিন্তু তারপরে যখন অপারেশন থিয়েটারে গিয়ে চেনা চেনা মুখ দেখেছি, I was fine. ইভেন অনেক মজাও করেছি, অপারেশন থিয়েটারের ভেতরে সেলফিও তুলেছি। বাহ। হ্যাঁ। এবং ডাক্তারের সঙ্গে মজা করেছি, মানে ইট ওয়াজ ফানি। আর প্রসিডিওরটা, চিন্তাটা কি হচ্ছিল বলো তো জোজো? চিন্তাটা হচ্ছিল যে যদি জ্ঞান না আসে, এইটা একটা চিন্তা হচ্ছিল। কারণ একটা তো ডেফিনেটলি আমি জানি বাজো বড়, কিন্তু আরেকজন তো ছোট। এক্স্যাক্টলি, আমি ওটাই আদির জন্য মানে। তো তারপরে সব ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার একটুখানি সাফোকেটিং লাগছিল, তো তখন যিনি একজন ম্যাডাম দাঁড়িয়েছিলেন, ডক্টর ম্যাডাম, তাকে বলে আমার ভীষণ সাফোকেটিং লাগছে, উনি আবার একটু অক্সিজেন মাস্ক পরিয়ে দিলেন। তখন বললো ঠিক লাগছে এবারে? হ্যাঁ ঠিক লাগছে। আর আমায় দেখতে ভালো লাগছে? বললো হ্যাঁ ভালো লাগছে। বললো তাই বললাম তাহলে একটা ছবি তুলে দাও। তুমি আমার একটা ছবি তুলে দিলে। মানে আই রিয়েলি হ্যাড ফান, কারণ আমি যিনি ডক্টর আমার অপারেশন করেছেন তাকেও দীর্ঘদিন ধরে চিনি, আর বাকি ওনার যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন 2-3 জন, বাকিদের অনেক ইয়াং ছিলেন, 2-3 জনকে আমি অনেক আগে থেকে চিনি। সো ইট ওয়াজ লাইক ওকে, আই এম ইন আ সেফ প্লেস, মানে কমফোর্টেবল প্লেস। তো কাজেই তারপরে আর আমার অতটা ইয়ে লাগেনি। আর বাকি তো এখন তো পুরো ওরকম অজ্ঞান করে না, সো you know everything. When you are out, you are like conscious, you are talking to everybody, so it was fun. অপারেশন ফান, এই প্রথমবার আমি এটা শুনলাম, আমারও খুব ফান লাগলো শুনে। কারণ দেখো তুমি আমি এটা জানি, এবং আমার ওই যে মানে ওই যখন অপারেশন থিয়েটারে ঢুকছিলাম, ওই যে অ্যাংশিয়াসনেসটা আমার হঠাৎ করে মনে হলো এটা যদি আরো বেশি কাজ করে তাহলে আই মাইট গেট মোর, মানে কি বলবো, উইকার। হ্যাঁ, যতটা আরো আমার হার্টবিট বেড়ে যেতে পারে, প্রেশার দিন করে বেড়ে যেতে পারে, প্রেশার ফল করতে পারে, হোয়াট এভার। তো ওই জন্য তারপরে ইট ওয়াজ ওকে। তো এই পুরো প্রসিডিওরটায় যখন আমি ঢুকছি, মানে আমি যখন যেদিনকে অ্যাডমিট হলাম, আমি নিজেকে বুঝিয়ে দিলাম যে জোজো এতদিন কাজ করেছে। ইনফ্যাক্ট আমি যেদিনকে নার্সিং হোমে ভর্তি হয়েছি তার আগের দিন অব্দি আমি শুটিং করেছি ফর সারেগামাপা, মানে ওই রোড টু ফিনালের ঠিক আগের দিন। শুধু ফিনালেটাই থাকতে পারিনি কারণ ওদের ডেট চেঞ্জ হয়ে গেছিল বলে। তো আমি জাস্ট আমার মাইন্ডকে এটা বোঝালাম যে জোজো কাল থেকে কিন্তু তোমাকে শুধু শুয়ে থাকতে হবে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। অ্যান্ড ফর 5 minutes I was quiet, তারপর I was okay। এবং ওই যে আমার মাথায় ওটা আমি ঢুকিয়ে নিলাম, আমার কিন্তু আজ অব্দি
মানে এখন আমি বসে বলছি আমার এই যে এত নানান রকম অনুষ্ঠান, এই কিশোর কুমার, উত্তম কুমারের অনুষ্ঠান প্রত্যেক বছর আমি থাকি, চারিদিকে দৌড়ে বেড়াই, হ্যাঁ, এই যে এতগুলো ফোনও এসছে, দুটো অ্যাওয়ার্ড মিস করেছি, আমার কিন্তু এগুলো নিয়ে কোনো আফসোস নেই। আমি খুব হাসি মুখে তাদেরকে বলেছি যে আই এম নট সাপোজ টু গো আউট অফ মাই প্লেস রাইট নাও বিকজ আই হ্যাড দিস অপারেশন, তো মেবি নেক্সট ইয়ার। তো আর আমার খারাপও হয়নি বোধহয় না, না একেবারে না। ইনফ্যাক্ট আমাকে যারা দেখতে এসছে বাড়িতে, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তোমার সময় কাটছে কি করে, যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজের মধ্যে থাকে অলমোস্ট। সত্যি, হ্যাঁ, আমি বললাম যে আমার সময় বসে বসে কাটছে, মানে আই এম জাস্ট কোয়াইট নাও। জীবনে আমি এটা আমি শিখেছি বা আমি এটা উপলব্ধি করেছি, আমরা যারা অনেক আওয়াজের মধ্যে থাকি না, মাঝে মাঝে জীবনে নিঃশব্দ এবং স্তব্ধতা আনাটা খুব জরুরি। তখন তুমি, কারণ কি, তুমি যদি কনস্ট্যান্টলি ইউ আর ওয়ার্কিং উইথ ইউর ব্রেন অ্যান্ড উইথ ইউর বডি, তুমি নতুন কিছু করতেই পারবে না। এই যে আমি একটা ব্রেক পেলাম, আমার ব্রেনটাও এখন, আমি যেহেতু ব্রেনকে বলছি না যে এই গানটা শুনতে হবে, এটা করতে হবে, এটা লিখতে হবে, তোকে বলছিলাম যে আমি কয়েকটা বই কিনেছি পড়বো বলে, কিন্তু কিছুই করছি না, জাস্ট সিটিং কোয়াইটলি, এনজয়িং মাই কাপ অফ কফি অর টি। আদি সকালে বেরোচ্ছে, ভোরবেলা উঠছি, তার টিফিন করে দিচ্ছি, তার লাঞ্চে কি যাবে সেই মেনু সেট করে দিচ্ছি, আবার সে বিকেলে যখন আসছে তার সঙ্গে হাসি মজা করছি, দ্যাটস ইট। খাচ্ছি দাচ্ছি, ওষুধ খাচ্ছি, স্ট্রেচিং এর এক্সারসাইজ করছি আর ঘুমাচ্ছি, এটা হলো আমার এখন রুটিন। আবার আমি যখন কাজে ফিরবো তখন মাই হেড টু টো উইল বি ওয়ার্কিং। আবার তখন তার আগের দিন নিজেকে ভেবে, হ্যাঁ, এবারে লেগে পড়ো। অলরেডি আই এম ইন দ্য প্রসেস, কারণ সবকিছুই তো একটা প্রসেস। সো আই এম অলরেডি ইন দ্য প্রসেস। যেরকম এর মধ্যে বাড়ি থেকে দুটো গান গেয়েছি, আমাদের দিদি নাম্বার ওয়ানের টাইটেল ট্র্যাকটা আমি বাড়ি থেকে গিয়েছি। আই এম গ্রেটফুল টু আইডি, যে আইডি রেকর্ডিস্ট পাঠিয়ে বাড়ি থেকে ডাব করে নিয়ে গেছে। আর একটা জিঙ্গলের কাজ করেছি, সামনে আরো কয়েকটা রেকর্ডিং আছে। আমি তাদের সবাইকে বলেছি যে কোনো একতলা স্টুডিও হলে আমি যেতে পারবো, সিঁড়ি ভাঙা হলে আমি যেতে পারবো না, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কাম টু মাই প্লেস অ্যান্ড রেকর্ড দ্য সং। তো এইসব আর কি। এবং একদিন আমার মিউজিশিয়ানসদের ডাকলাম যে নেক্সট সিজনে কি গান করব, পুজোর থেকে কি একটু চেঞ্জ ওভার করতে পারি, আমরা কি নতুন ইনক্লুড করতে পারি, সেসব নিয়ে একটু আলোচনা হলো, আমরা একটু জার্নিং করলাম, সেটার ভিডিও আমি পোস্ট করেছিলাম। দ্যাটস ইট। এছাড়া আমি এর বেশি আর কিচ্ছু করছি না। ওই একটু একটু করে প্রসেসিং। আবার যখন দেখবো যে 2 উইক বাকি আমার কাজে জয়েন করতে, তখন আমি একদম বাঘিনী হয়ে যাব। এখন আমি ভিজে বেড়াল। মানে সত্যি, মানে আমি শুনে অবাক হচ্ছে যে ফিয়ার অফ মিসিং আউট, একটা তো এখন এই কথাটা খুব বেরিয়েছে যে মানে আমার সবকিছুর মধ্যে সবসময় থাকতে হবে, না হলে এই বুঝি হারাই গেল, আর বুঝি পাইলাম না। হ্যাঁ, এইটা তো তোমার একদমই নেই। যদি মানে এটা দেখ, এইটা থাকলেও না, এইটা আমাকে কোনোদিন ছুতে পারেনি। তার একটা কারণ, অনেক ছোটবেলায় আমার দিদার একটা শিক্ষা, যেটা হয়তো তখন বুঝতে পারিনি, কিন্তু যত দিন গেছে তখন সেটাকে উপলব্ধি করেছি। একটা কোনো অনুষ্ঠানে কোনো কিছু একটা বোধহয় কোনো একটা গিফট পাইনি কি অ্যাওয়ার্ড পাইনি বলে আমি বাড়ি এসে খুব কেঁদেছিলাম। তখন আমি অনেকটাই ছোট, মানে ছোট বলতে এখনকার দিনে সেই বয়সটা বলবে যে মোটেও ছোট নয়। তখন আই ওয়াজ লাইক 13-14, টিনেজার। তো খুব কাঁদছি। দিদা বলছে কি হয়েছে, আমি বললাম আমি পেলাম না এটা ওটা। তো দিদা সেনকে বসিয়ে আমাকে একটা কথা বলেছিলেন যে আমি একটা কথা বলি, তুমি এটা মনে রেখো, দেখো তোমার যেটা পাওয়ার, সেটা তুমি যদি কোনোদিন গুহার ভেতরে ঢুকে যাও তুমি সেটা পাবে। আর যেটা তোমার পাওয়ার নয় সেটা তুমি হাজারো লাফালাফি করে কোনো দিন পাবে না। কাজেই ওইটার পেছনে দৌড়িও না, ওই ভাবনার পেছনে দৌড়িও না। নিজের কাজের প্রতি নিজের নিষ্ঠা এবং নিজের মানে কি বলবো, ওটাকে কি বলে বল, মানে যে অনেস্টি, সেটাকে রাখো, নিজের কাজের লক্ষ্যে এগিয়ে যাও। তোমার যা যা লেখা আছে কপালে তুমি এমনি পেয়ে যাবে সেটা। যেটা ভাবা, মানে হ্যাঁ, মানে শুনতে ভালো লাগে, অনেকে হয়তো এটাকে প্রসেস করাটা অনেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়। তুমি করেছো, আমি না অনেক কিছুই করেছি, এবং যেটা আমাকে না পে করেছে জানিস তো, মানে ইন দ্য লং রান, যার জন্য আমার মধ্যে কারোর প্রতি হিংসে
মানে আমি এটা খুব জোর গলায় বলতে পারি, কারোর প্রতি হিংসে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, কোনো কিছু নিয়ে খুব মানে মাথা ঘামানো কোনো কিছুই নেই। মানে হতে পারে আমি হয়তো খুব বেশি অ্যাম্বিশিয়াস নই, ওই জন্য আমার এত ইন্টারেস্ট কম। মানে কে কি করছে তুই আমাকে যদি জিজ্ঞেস করিস তুমি কি জানো তোমাদের ইন্ডাস্ট্রিতে এই অবস্থা, আমি সত্যি জানি না। মানে আমি এটা কোনো ভনিতা করছি না, আমি কোনো খবর রাখি না। সকালবেলা উঠে আমার ওই অভ্যেস নেই, দাদা কি চলছে, মানে আমি শুধু ওইটা জানি, কিয়া চল রা হ্যায়, ফগ চল রা হ্যায়, বুঝলি তো। কাজে এবং আমার কোনো কিন্তু মানে আমি বলছি এটা নিয়ে কোনো দুঃখ নেই যে আমি জানি না। মাঝে মাঝে মনে হয় কি তুই কি বোকারে, কিছুই জানিস না। তবে আমি এটা মনে করি আমি খুব ভালো আছি তাতে। ওই বেশি জানলে জানোয়ার হয়ে যাবে, আমি জানোয়ার হতে চাই না, আমি মানুষ থাকতে চাই। তো খুব একটা মানে ইন্ডাস্ট্রিতে কাজ করো ঠিকই, মানে একটা আলোর জগৎ, কিন্তু সেই জায়গাটা তোমার খুব একটা ছুতে পারেনি যদি, খুব একটা ছোঁয়ওনি, কারণ এত বছর তুমি নিজের প্রথম টাকায় কেনা যে ফ্ল্যাট সেটাতেই ছিলে, রিসেন্টলি নতুন ফ্ল্যাটে তুমি শিফট করলো, ওই জীবন যাপনেই থেকেছো। অনেক আগেই নিশ্চয়ই পারতে, মায়াটা আছে, কিন্তু তোমার না আমাকে কোনোদিন না খুব লাক্সারি কোনোদিন খুব একটা টানিনি আমার। হ্যাঁ তবে এটা ঠিক, আমি যেই প্রফেশনে আছি সেই প্রফেশনে নিজের প্রেজেন্টেশনটার প্রতি আমার প্রত্যেক সময় নজর ছিল। মানে সেটা পার্ট অফ ইউর জব। হ্যাঁ সেটা যতই এক্সপেন্সিভ হোক না কেন, হ্যাঁ, এবং সেটার জন্য আমার যতই টাকা বেরিয়ে যাক না কেন, আই হ্যাড টু ডু আ প্রপার ড্রেসিং, প্রপার মেকআপ। হ্যাঁ মানে এইটা আমার বরাবর ছিল। আদারওয়াইজ মানে আমার সাংঘাতিক, আমার 3-4টে ডুপ্লে থাকতে হবে, আমার 5-6টা গাড়ি থাকতে হবে, আমার অনেক মানে আমার 5,000-6,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকলে পরে কে না আনন্দ পায়, কিন্তু যে থাকতেই হবে সেইটা আমাকে কোনোদিন টানেনি। ইভেন আমি তোকে বলছি আমার আমি ডানলপের বাড়িতে যখন ছিলাম আমার শ্বশুর বাড়িতে, তখন আমার যারা যারা যখন ইন্টারভিউ নিয়েছে কোন রকম মানে এখন তো পডকাস্ট বলে, বাট তখন তো এমনি বাড়িতে গিয়ে ইন্টারভিউ নেওয়া হতো আর্টিস্টদের, সবই ডানলপের বাড়িতে হয়েছে, নয় আমার টালিগঞ্জের ওই ছোট্ট ফ্ল্যাটে হয়েছে। এইটা কেনার উদ্দেশ্য কিন্তু ছিল আমার দুটো জিনিস আমি খেয়াল করেছিলাম। একটা হলো যে না জোজো এবারে একটা বড় জায়গা কেন, কারণ নাহলে না আমি ওই আমার ছোট জায়গায় অনেককে বলতে পারতাম না, অনেকে আসতে পারতো না, তারপরে 4তলা ওখানে কোনো লিফট ছিল না, পুরোনো দিনের বাড়ি তো, সো কাজেই এখন তো মানুষের লিফট আর এসকেলেটরটা লাইফে খুব এসেনশিয়াল একটা জিনিস। আরেকটা জিনিস সেটা হলো যে আই ওয়ান্টেড টু গিভ আদি আ কমফোর্টেবল এন্ড আ বিগার প্লেস। কারণ ওই ফ্ল্যাটটা যেটা ছিল ইট ওয়াজ মাই ব্যাচেলার্স ডেন, তো আমার একলার জন্য ঠিক ছিল, কিন্তু দ্য মোমেন্ট আদি কেম ইনটু মাই লাইফ দ্যাট ওয়াজ বিকামিং সো স্মলার। মানে ওর তো কারণ ওকে তো ও বড় হচ্ছে, নিজের একটা ঘর দরকার, ওর এত খেলনা এত জিনিস, দিন দিন সেগুলো বাড়ছিল, আমার নিজের জিনিস রাখার জায়গা হচ্ছিল না। মনে আছে লাস্ট যখন দেখছিলাম জায়গায় আমি মানে আই ওয়াজ গেটিং ক্রেজি, তো আমার তখন মনে হলো যে না এবার একটা বেটার প্লেস অ্যাটলিস্ট ওর জন্য আমাকে করতে হবে। সো দ্যাটস হোয়াই আই থট অ্যাবাউট দিস অ্যান্ড বাস। আদির জন্য এখন অনেকটা ভাবনা, বাজর জন্য অনেকটা ভাবনা, সব সময় কি নিজের জন্য কতটা ভাবো যদি, মানে ভেবেছো কখনোই না? হ্যাঁ হ্যাঁ নিজের জন্য সব থেকে বেশি ভাবতে হয়, তাহলেই তো আমি ওদেরকে ভালো রাখতে পারবো। ঠিক, হ্যাঁ নিজের জন্য ভালো রাখার জন্য আমার যে সোলো ট্রিপে আমি যেতাম, কখনো কফি খেতে যেতাম, যদিও সেগুলো আদি আসার পরে কমে গেছে, কারণ আমার নিজের কাজটা আমার কাছ থেকে এত বেশি সময় নিয়ে নেয়, আমি তো বাকি সময়টা ওকে একটু দিতে চাই, সেই জন্য এখন আমার যেটা নিজেকে ভালো রাখার জায়গায়, ধরো দুদিন কোনো রিসর্টে আমরা গেলাম, আদি ঘুরে বেড়ালো, বা আমরা আমাদের গরুমারা নেস্টে গেলাম, সেখানে মানে ঘুরলাম, পাহাড়ে গেলাম, ওই ওর মানে ওর সামার ভেকেশনের উপরে তখন আমার ছুটিটা ডিপেন্ড করে, যদিও এই সামার ভেকেশনটা ওর পুরো জলে গেছে মায়ের অপারেশন হয়ে, ওই এইটুকুই। বা আমার যারা খুব ক্লোজ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলস, আমার ম্যানেজমেন্ট টিম বা ওরা কেউ এলো, আমরা আমার বাড়িতে পার্টি করলাম, এইগুলো এখন আমাকে খুব আনন্দ দেয়। আমার খুব একটা বেশি, আমি বরাবরই খুব একটা যে মানে এখানে যাচ্ছি, এই পাবে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, আমি কোনোদিনই করি না। পার্টিতে তোমার আগে খুব দেখলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, এটা হ্যাঁ আমি কোনোদিনই খুব নাইট পার্সন নই, মানে আমি কোনোদিনই খুব নাইট পার্সন নই। আসলে কি আমার নিজের কাজটাই আমার কাছ থেকে রাতের এতটা সময় নিয়ে নেয় যে আমাকে আর আলাদা করে এফোর্ট করে
বাবা রাত্রি 3টে অব্দি পার্টি করবো, হ্যাঁ আমার বাড়িতে হলে করবো, বাট আমার এরকম বাড়িতে হয়েছে রাত্রি 3টের সময় পার্টি শেষ হয়েছে, কিন্তু ওই অন্য গিয়ে নাচবো বা অন্য কোথাও গিয়ে রাত্রি 3টে অব্দি পার্টি করবো, ওই এফর্টটা আমার কোনোদিনই সেরকম ভাবে ছিল না। কারণ তোমার মানে নিজের এক্সিস্টেন্স বোঝাতে হবে যে আমি এক্সিস্ট করি, আছি, আমি আছি। না না না, তোমার এইগুলো না, এগুলো খুব মানে কি বলবো মিথের মতো, বুঝলি তো। যদি মানুষের মনে হয় তোমাকে মনে রাখবে না, ওই যে বললাম তুমি কালো পর্দার পেছনে লুকিয়ে থাকলেও তোমাকে মনে রাখবে। ওই আমি আছি বলে আমাকে দেখাতে হবে সবসময় নিজেকে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আই হ্যাভ নেভার বিলিভড ইন দ্যাট। তাহলে তো আমি এতদিন টিকতামই না ইন্ডাস্ট্রিতে। তুমি আগেও তুমি এই মানে সময়ের মধ্যে দিয়ে গেছো, কিন্তু তবু আবার এতদিন বাদে একটা প্র্যাকটিস, এবং ওই যে বলে না যে তুই যেরকম ধর রেগুলার কাজ করছিস, একটা ওই একটা টিউনের মধ্যে ঢুকে যায়, তো ওই টিউনে ফিরতে তো একটুখানি আনইজি ফিল হয়, যদিও আমরা যারা প্রফেশনালস আমাদের প্রফেশনালিজমের জন্য বোঝা যায় না সেটা, কিন্তু নিজের ভেতরটাকে আমি কি করে ইয়ে করব, নিজের ভেতরে তো মনে হয় যে ইস এইটাও হয়তো প্রথম দিন ওটা মনে হবে এটাও করলে হতো ওটাও করলে হতো, সো দ্যাটস দ্য থিং। একদম, যদি তার মধ্যে বাইরে বেরোনো না, মানে এটাও আর একটা ব্যাপার, কিন্তু এতদিন ধরে বাড়িতে থাকাটা, হ্যাঁ মানে, এবং ওটা না ভালোবাসতে হবে, আদারওয়াইজ পারাটা খুব মুশকিল। আমি এরকম অনেককে চিনি যারা মানে কিছুতেই বাড়িতে থাকতে পারে না, মানে সন্ধ্যেবেলা হলেও তাদেরকে বেরোতে হবে। ওই যে আমি বললাম আমি না খুব মানে আমি এটা শিখেছি, মানে কাট অফ করাটা, মানে আমি যখন বেরোই তখন আমার টিককিটা কেউ দেখতে পারে না, কখন বাড়িতে ঢুকছি কখন বেরোচ্ছি কেউ জানে না, বা এরকমও গেছে দিনের পর দিন আমি যখন বেরোচ্ছি আদি ঘুমাচ্ছে, আমি যখন ফিরছি তখন আদি ঘুমাচ্ছে। এই যে এখন আমি কোথাও বেরোচ্ছি না, আমাকে ডাক্তার বলেছে আপনি এবার একটু বেরোনোর চেষ্টা করুন, তবুও আমার মনে হচ্ছে ঠিক আছে আর 2 দিন পরে বেরোবো। এই অভ্যাসটা হয়ে গেছে এখন। তবে এই যে কাট অফ করার কি বলছিল, হ্যাঁ ওই মানে কাট অফ করতে পারলে পরে আমার মনে হয় অনেক শান্তিতে থাকা যায়, মানে এই যদি আমার মনের মধ্যে একটা অশান্তি চলতো যে আমি বেরোতে পারছি না, ওইটা তো একটুখানি যাওয়ার ব্যাপার, একটু গেলে হতো, তাহলে আমি হয়তো মানসিকভাবে এতটা আনন্দে থাকতে পারতাম না, ফার্স্ট অফ অল, আর দ্বিতীয়ত আমার এই রিকভারি মাইলস্টোন যেটা সেটাও হয়তো ঠিকঠাক হতো না। সেই কারণ আমি অ্যাকচুয়ালি যখন কাজে ফিরতে চাই উইথ আ নিউ ব্যাং, মানে যদি বলি আমি নিউ ব্যাং এর সঙ্গে ফিরতে চাই, ব্যাং মানে ওই ব্যাং না, ওলা ব্যাং নয়, উইথ আ নিউ ব্যাং। তো এবং মাই মাইন্ড শুড বি ফ্রেশ, রিফ্রেশড, অ্যান্ড আমার বডিও সেটা, তো যার জন্য ওই যে মানে একটার পর একটা নেটফ্লিক্সে সিনেমাও দেখছি না, কোনো একটা কিছু করছে জাস্ট লিটারালি আমার ব্রেন শরীরকে আমি আরাম দিচ্ছি আর কিছুই করছি। এইটা কিন্তু মানে আমি তো ভাবতেই পারছি না নিজেকে যে মানে কিছু না করেও কি শুধু ভালো থাকা যায়, একদম দারুণ থাকা যায়। মানে আমি তোকে বলবো তুই একটা কোনোদিন কোনো ক্যামেরা লাগিয়ে রাখি, সারাদিন আমি কি করছি তুই শুধু দেখবি। না তুমি যদিও বাধ্য এখন কিছু না করে তোমার ভালো থাকা, আমি এমনিতেও থাকতে পারি, আমি এমনিতেও এরকম থাকতে পারি, মানে কখনো এই যে আমি বলছি না আমি মাইন্ডটাকে কন্ট্রোল করতে শিখে গেছি। আই ক্যান কন্ট্রোল না, ছিলাম না একটা বয়সে, তো ডেফিনেটলি সবাই থাকে না, যত তুমি ম্যাচিওর হয়ও না, সবাই হয় না, ওটা হয় না, মানে হতে চায় না। তুমি যদি চাও কি না করতে পারো, মানুষ যদি চায় কি না করতে পারে। আমি কি কখনো ভাববো যে আমি হিমালয়ে উঠবো, মানুষ তো উঠছে, কি করে উঠিছে তাহলে, সো এভরিথিং ইজ পসিবল, কিন্তু হ্যাঁ ওই ইচ্ছাটা তোমার থাকতে হবে। আমার ভালো লাগে চুপ করে বসে থাকতে, কোনো কিছু না করতে, চুপ করে বসে থাকতে, মানে যখন খাওয়ার হয় খাচ্ছি, টাইমটা অন্য সময় এইভাবে স্টেজে ওই যোজনা আর এখনকার যোজনা শুধু বসে আছি, কি সুন্দর, মানে এইটা না এইটা জানিস তো, এটা আমি অনেক সময় বলেছি, আগে বলেছি আগের অনেক ইন্টারভিউতে, যে আমি যখন বাড়িতে ঢুকি না, যে দরজাটা বন্ধ হয়, দরজার বাইরে লাইট ক্যামেরা অ্যাকশন ওই হট্টগোল সব রয়ে যায়, আমি শুধু বাড়িতে ঢুকি, সেই জন্যই হয়তো আমি পারি। ভালো লাগা খারাপ লাগাগুলোকেও বাইরে একদম বাইরে রেখে আসি, আমি কিন্তু জোজোকে নিয়ে বাড়িতে ঢুকি না, সেই জন্যই হয়তো আমি পারি। আমি যদি এই প্র্যাকটিসটা না করতে পারতাম, তাহলে আমি
আমি এত নর্মাল লাইফ লিড করতে পারতাম না, আমি এত নর্মাল ভাবে ভাবতে পারতাম না। হয়তো এর মধ্যে আমরা কেউই আমরা পারফেক্ট নই, সকলেরই লাইফে অ্যাবনর্মালিটি আছে, আমারও আছে। আমি যখন কাজ করি পাগলের মতন কাজ করি, হ্যাঁ এরকম হয়েছে আমি 72 ঘন্টা ধরে কাজ করেছি, মানে সবকিছু এক্সট্রিম করতে পারি আমি, কিন্তু ডিপেন্ড করে যে আমি কোনটা করবো কোনটা করবো না। সেই কন্ট্রোলটা তোমার ওই আছে, কন্ট্রোলটা নিজের আমার উপরে। হাতের উপরে। এইটাই আমি যদি মনে করি আমি 10টা প্রেম করতে পারি, কিন্তু আমি করবো না, আমার প্রেম পাচ্ছে না ভাই, হ্যাঁ, জোর করে আমার কেন? জাস্ট প্রেমটা পাচ্ছে না। মানে সে তখন আমি বলছি তো, আমার সামনে তুই মানে সে যদি টম ক্রুজও এসে যায়, হ্যাঁ। আমার প্রেম পাচ্ছে না। জাস্ট আমার এই কন্ট্রোলটা আছে। বাপরে, এটা এই কন্ট্রোলটা আমি বুঝতে পারছি। ক্লাস করবো বলতো? হ্যাঁ, please হ্যাঁ, একটা করো। ক্লাস করবি? আমি class student হবো। কারণ আমি এতই আউট অফ কন্ট্রোল নিজের ইমোশনের ক্ষেত্রে, যাই হোক আমি না class ইমোশন, student দেখ হবো। ইমোশনাল না মানে ফুল কন্ট্রোলের ক্ষেত্রে আমি বলছি, সবকটা ইমোশন, সব ভাবনাগুলোকে কন্ট্রোলের ক্ষেত্রে, সেটাই না, তাতেও বাদ ভাঙে, সেটাই। ভাঙে না যে তা নয়, হ্যাঁ। নাহলে তো মানুষই হতাম না। একদম। কিন্তু ওইটাকে তাও। আমি পরের দিন, মানে আমার ধর খুব কিছুতে আমি একটা দারুণ কষ্ট পেলাম, দারুণ কষ্ট আর কি, আমার খুব কান্না পাচ্ছে, আমি কাঁদলাম, হ্যাঁ তার পরের দিন আমি আর ওটাকে বয়ে নিয়ে যাব না। ওই যতক্ষণ কাঁদলাম, দেয়ার এন্ডস দ্য ম্যাটার। কারণ কি, আমি এটাও বিশ্বাস করি যে নিজের ইমোশনস গুলোকে না বের করে দেওয়াটাও খুব জরুরি, খুবই জরুরি। না হলে না কি হয়, আমরা মানুষরা তো ডাস্টবিনের মতো হই, মনটা ডাস্টবিনের ওই বিন বক্সের মতো হয়, ওই মানে নোংরা জমতে 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 তুমি আর তারপরে কন্ট্রোলে থাকবে না নিজের। তো একটা সময় আসে তোমায় ক্লিন আপ করতেই হবে। কোনোদিন ডিপ্রেশন হয়নি তোমার? হ্যাঁ হয়েছে। এখন হয় না? না এখন হয় না, মানে আমাকে ডিপ্রেশন ছুতে পারে না, ডিপ্রেশন আমাকে দেখে ভয় পালায়, না বাবা দরকার নেই মানুষটার কাছে। কারণ কি, আমি বলছি তোকে, আমার যেই সময়টা ডিপ্রেশন হয়েছিল, এবং অদ্ভুত ভাবে আমি না সবটা জানতাম যে আমার কেন কি হচ্ছে, কোন কারণে হচ্ছে, হ্যাঁ, কিন্তু কিভাবে সলভ করব সেটা আমি তখন বুঝতে পারছিলাম না। আমার এই যে বলে না, মানুষ পাগল হলেই কিন্তু যে সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের কাছে যায় তা কিন্তু নয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, যারা আজকালকার দিনে এত স্ট্রেস নিয়ে দৌড়াদৌড়ি করছে, প্রত্যেকটা সেক্টরের মানুষের, তাদের প্রত্যেকের একটা সময় কাউন্সিলিং করানোর দরকার। কারণ কি, এরকম অনেক কথা আছে যেগুলো আমরা যতই বলি বুঝুন ফ্রেন্ড আর বাড়ির লোক, আমরা কিন্তু শেয়ার করতে পারি না, কিন্তু সেইগুলো আমাকে যে চেনে না বা জানে না, তার সঙ্গে আমরা শেয়ার করে দিতে পারবো খুব ইজিলি। হ্যাঁ, তো সেইটার না প্রয়োজন আছে, ওই যে জঞ্জালটা ওটা বের করে দেওয়ার প্রয়োজন আছে। সো আমার মনে হয় সেটার জন্য কাউন্সিলিং এর দরকার। তো আমি আমার এক দিদির কাছে যাই, হু ওয়াজ আ সাইকোথেরাপিস্ট, অ্যান্ড না তখন তিনি দিদি ছিলেন না, পরে দিদি হয়ে গেছিলেন। যখন আমি ওনার চেম্বারে যাই, উনি প্রথমে আমাকে অনেক আগে, এটা আমি তোকে বলছি 2013-14 আই গেস, কি 14-15 এরকম হবে। 10-12 বছর। হঠাৎ একটা ফেজ হয়েছিল আমার এরকম ডিপ্রেশনের। তো when I went to the chamber, তো উনি প্রথমে আমাকে দেখে একটু অবাক হলেন, কারণ এটার আরেকটা কারণ আছে, আমি বলছি। হ্যাঁ বলুন। এবার আমি যখন বসেছিলাম, তখন বলছি আপনার কি সমস্যা, কারণ আমাকে তো ন্যাচারালি টেলিভিশনে দেখেছে সব সময় একটা বাবলি জোভিয়াল এই ওই আলাদা। এবারে আমি বলা শুরু করলাম যে দেখুন, আমার মনে হচ্ছে এইটা 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 হয়েছে, সেটার কারণেই এটা হচ্ছে, ওটার সঙ্গে রিলেটেড অ্যাকচুয়ালি এটাও হচ্ছে, বলে না আমি ওনাকে একটা 8 ঘন্টা স্পিচ দিলাম। উনি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন, সবশেষে আমাকে বললেন, ইউ নো এভরিথিং। হ্যাঁ, তো আপনি আমার কাছে কেন এসছেন? আর না, ইউ টেল মি দ্য সলভেশন অফ দ্য থিং। তো বলছে যে আপনি তো সলভ করতে পারেন, আপনি তো জানেন যে কোনটা থেকে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তো দ্যাট ওয়াজ আ থিং। তারপর থেকে আমি একটু পড়াশোনা করা শুরু করলাম। ইনফ্যাক্ট আমার সাইকোলজি ইজ আ ভেরি ফেভারিট সাবজেক্ট, আমি সাইকোলজি নিয়ে কিছুদিন পড়াশোনাও করেছি। তো তারপরে আমি আরো ওটাকে বোঝার চেষ্টা করলাম যে মানে আমি যেই যেই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেই সেই জায়গাগুলো কেন হচ্ছে এবং কিভাবে আমি সেগুলোকে নিজের আয়ত্তে আনতে পারি।
তো একটু টাইম, বাট আমি নিজেই সেটা সলভ করেছি পরবর্তী সময়, এবং ডেফিনেটলি উইথ দ্য হেল্প অফ দিদি। একটা হাত হয়তো প্রয়োজন হবে, হ্যাঁ, নিজেকে মানে করতে ওই যে আমি হবে, দেখবে? বললাম, হ্যাঁ। ওটা আমি কাউকে বলতে পারছি না, সেই ওই যে আমি ওনার সামনে একটা ব্রেন্ড আউট তো হলো, একদম তো একদম। ওইটা যে আমি বললাম, এবারে কি ন্যাচারালি আমার তো অনেকটা হিল ওখানেই হয়ে গেল। হ্যাঁ, এবারে মজার কথা আমি যেটা বলছি, যে এই যে মানুষ সবসময় আমাকে এত খুশি আনন্দে দেখে, যেটার জন্য বুঝতেও পারে না আমার শরীর খারাপ, না মনে ব্যথা, সত্যি। না কিছুই হয় না, মানে আমি কি শুধু একটা প্লাস্টিক, হ্যাঁ নাকি তুমি মেকি, মানে হ্যাঁ, মানে সবটাই সবসময় দেখাও। হ্যাঁ, এবারে কদিন আগে দেবজিৎ দা, মানে আমাদের যিনি মিউজিক ডিরেক্টর দেবজিৎ রায়, দেবজিৎ দা ফোন করেছে, কোনো একটা অনুষ্ঠান করছেন দেবজিৎ দা কোন একটা চ্যানেলের জন্য, বলছে যে জোজো আমি খুব চাই যে তুমি ওটাতে এসে কয়েকটা গান করো। বাট তখন আমার 4th উইক অফ মাই অপারেশন চলছে আর কি। আমি বললাম, ও দেবজিৎ দা, আমি তো এখন পুরো শয্যাশায়ী, আমার তো এই রিসেন্টলি অপারেশন হয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলেছিলে তোমার অপারেশন হবে। আসলে তোমাকে তো দেখে বোঝার উপায় নেই যে তোমার মন খারাপ না তোমার শরীর খারাপ। আমি তো তোমার পোস্ট দেখে ভাবি যে তুমি দিব্যি আছো, একই রকম দিব্যি আছো, যে তোমার তুমি ইয়ে আছো। হ্যাঁ, আমার আরো বেশ কিছুদিন লাগবে, তারপরে আমি কাজে আসতে পারবো। এই যে আমি এটা বলছি, অনেক হয়তো বলতে গিয়ে কেঁদেই বললো, জানো তো আমি কাজ করতে পারছি না, আমি উঠতে পারছি না, আমি বসতে পারছি না। কেন? ওটার তো প্রয়োজন নেই। হ্যাঁ, শরীরটা আমার যেরকম ভাবে আমি এখন একটু আস্তে আস্তে হাঁটছি। আমার যেরকম, আমি আমার যিনি ফিজিও করছেন তাকে বললাম যে আমার না যেটা হচ্ছে, যে প্রথম দিকে যখন উনি আমাকে হাঁটাচ্ছিলেন উইদাউট এনি স্টিক অ্যান্ড ওয়াকার, মানে ওয়াকারটা জাস্ট ছাড়িয়েছে যখন, তখন বলছে যে আপনি কিন্তু একটু লিম্পিং করছেন, ওটাকে একটু খেয়াল রাখবেন, আপনি বেশি জোরে হাঁটবেন না, আস্তে হাঁটুন। আমি বললাম যে আমি তো আসলে আস্তে হাঁটারই মানুষ নেই, আমি তো সবসময় হনহনিয়ে ফাস্ট হাঁটি। এবারে আমার না হাঁটতে গেলে, মানে ধর একটা রাউন্ড আমি খুব কনসিয়াসলি হাঁটলাম, তারপরে একটুখানি আমার মানে ওই মোমেন্টামটা চলে আসছে, বলে আচ্ছা ওটা একটুখানি আপনি তাহলে, আপনি এই যে স্টিফ হয়ে হাঁটছেন যে আমি হাঁটতে পারবো কি পারবো না, ওটা আপনার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ওইটা ছেড়ে দিয়ে আপনি নর্মাল হাঁটুন। তো আমি যেদিন থেকে ওই নর্মাল হাঁটাটা শুরু করলাম, সেদিন থেকে এভরিথিং ওয়াজ রাইট। হ্যাঁ, তো কাজেই একটা সবকিছুটা একটা সময় লাগে, তোমাকে সেই সময়টা দিতে হবে। তোমার মন খারাপ হলেও তোমার অ্যাটলিস্ট 15 মিনিট, কারো আধ ঘন্টা, কারো 4 ঘন্টাও লাগে, বা একটা পুরো রাত লাগে, বালিশের কোনাটা পুরো ভিজে যায়, সেই সময়টা তো তোমাকে দিতে হবে ঠিক হতে। তুমি যদি ওইটার জন্য পরের দিনটা নষ্ট করে ফেলো, যে না আমার তো মনে হচ্ছে আর কোনোদিনই কিচ্ছু হবে না, আমার মনটা গেল, শেষ, আমি শেষ, আমার কিচ্ছু হওয়ার নেই, তাহলে তো হবে না। ফুল স্টপটা মারতে জানতে হবে, ফুল স্টপটা মারতে জানতে হবে। এটাই বলি, তোমারও গেছে, কিন্তু তুমি ফুল স্টপ মাটা শিখে গেছো যদি, এটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস, এটা করতে হয়। এবং আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যারা, এই যে যারা এত ধর আইটি সেক্টরে কাজ করে, বা তোরা যারা মিডিয়াতে কাজ করিস, তোদের এত প্রেশার, হ্যাঁ, তো আমার ইভেন বাচ্চাদের, স্টুডেন্টসদের কি প্রেশার এখন। তো আমার মনে হয় না, মানে প্রত্যেকের একটা কোথাও গিয়ে যেখানে একটু মেন্টাল পিস হবে, সেই রকম জায়গায় অ্যাটলিস্ট বছরে বা 6 মাসে একদিন হলেও কাটিয়ে আসা উচিত, বা চুপ করে শান্তিতে নিজের মোবাইল টোবাইল অফ করে বসে থাকা উচিত। এই যে আমি যেরকম একদম চুপচাপ বসে থাকি। এবং আরেকটা প্র্যাকটিস করতে হয়, আমি জানি এমার্জেন্সির ক্ষেত্রে হয়তো অসুবিধে হতে পারে, রাত্রিরে যখন ঘুমাবে মোবাইলটা না পাশ থেকে সরিয়ে দেওয়া উচিত, মোবাইলটা একদম সাইলেন্ট করে দেওয়া উচিত। আমি জানি মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য হয়তো সম্ভব নয়, যারা বড় বড় অফিসের, অনেকের অভ্যাস হয়ে যায়, দেখবে যে এই যে উঠেই দেখছি আমি, আড়াইটের সময় চোখটা খুলে গেল, একটু দেখি, হ্যাঁ, ওরকম করলে হবে না, প্রচন্ড ক্ষতি জানি। আমি যেরকম তোর যেরকম এই যে খাওয়া দাওয়া এবং এই প্রসিডিওরটা বললাম, পোর্শন কন্ট্রোল, আমি কিন্তু ঘুমটাকেও সাংঘাতিক ভাবে, আমার এই 8 ঘন্টা পুরো ঘুমাচ্ছ? 8 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টা, কোনো দিন হয়তো 6.5 ঘন্টা হয়ে যায়, কারণ আমাকে একটু তো ভোরবেলা উঠতে হয়। আচ্ছা, আদির জন্য। তাও আমার যে কদিন আমি একদম উঠতে পারিনি, সে কদিন সবই আমার বাড়ি ওরা সামলেছে, কিন্তু আমার নিজের ভালো লাগে। আমি সকালবেলা, ওটা আমার একটা অভ্যেস, তো মানে এরকমও দিন গেছে, ধর আমি
সারেগামাপার শুটিং করেছি সন্ধ্যে 6টা অবধি, তারপরে শো করতে গেছি, ভোর 4টেয় ফিরেছি, 6টার সময় আদির জন্য রান্না করে তারপরে শুতে গেছি। হ্যাঁ, তো কাজে আমি এটা আমি যেটা ভালোবাসি করতে, কাম হোয়াট মে আইল ডু ইট। এটা বার্ডেন নয়, এটা বার্ডেন নয় আমার কাছে। সো ওই বলছি যে ভালো লাগাগুলো খুঁজে নিয়ে তোমার নিজের মনটাকে কোনটা তোমার ভালো লাগতে ভালো লাগে। কারণ আমরা তো অনেকেই আছে যারা ধর যেই চাকরিটা করছে হয়তো কোনো প্রেসারে পড়ে করছে, বা যেই কাজটা করছে সেটা কোনোদিন করতে চায়নি, অন্য কোনো অপশন নেই বলে করছে, কিন্তু তার মধ্যেও না একটা কোথাও ভালো লাগা খুঁজে নিতে হবে, নাহলে সার্ভাইভ করতে পারবে না। ওই জন্যই নয় অন্যান্য অভ্যেস বেড়ে যাবে, নিজের মানসিকতার প্রতি অত্যাচার বেড়ে যাবে। তো সেইটা করলে একটা বয়স অব্দি সামলে নিতে পারবে, কিন্তু একটা বয়সের পরে আর সামলাতে পারবে না, যার জন্য এত সুইসাইডাল মেন্টালিটি বেড়ে যাচ্ছে, এই যে এত খুন খারাপা বেড়ে যাচ্ছে, মানুষগুলো মানে হিংস্র হয়ে উঠেছে। কেন বাড়ছে? বিকজ দেয়ার ইজ নো মেন্টাল পিস। মানুষের ইমোশন, মানুষের মেন্টালিটি তাদের কন্ট্রোলে নেই। কোনটা ইচ্ছে অনিচ্ছে কোনোটাই কন্ট্রোলে নেই। সেই ঠিকই, একদম ইচ্ছে অনিচ্ছে কোনোটাই কন্ট্রোলে নেই, মানে সব জায়গাতে হাতড়ে বেড়াচ্ছে বলেই এই সমস্যাটা হচ্ছে। কোনো কিছুই বুঝতে পারছে না যে কি চাই কি চাই না, এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই বোধটাই মানুষ হারিয়ে ফেলছে। একদম। আমাদের ছোটবেলা থেকে কি মানুষকে এত এত খুন হতে দেখেছি আমরা? নিজের পরিবারের লোকের কাছে সম্পর্কে এত, মানে জাস্ট ভাবতে পারি না। মানে বিয়ে ভালোবাসার সম্পর্ক কিছুই যেন আজকে আছে, nothing is working, but what is not working nobody knows. সেটাই আমি একটা কথা শেষ করব, যেহেতু সম্পর্কের কথাই এলো, আমাদের শেষ করবো সব যেহেতু সম্পর্কের কথাই এলো, আমি একটা কথা যে কাট অফ বলে, সম্পর্কের ক্ষেত্রে তুমি এই কাট অফটা করতে পারো মানুষের ক্ষেত্রে? হ্যাঁ, ও পারি। আমি ধর আমি যদি দুটো ভাইবস বলি, একটা গুড ভাইবস একটা ব্যাড ভাইবস, আমরা তো প্রথমেই বুঝতে পারবো না, কিন্তু একটা সময় পরে তো তুই যদি সেন্সিবল হোস তুই বুঝে যাবি যে দিস ইজ দ্য ব্যাড ভাইব ফর মি এন্ড দিস ইজ দ্য ওকে অর গুড ভাইবস। ওকে গুড ভাইবস ক্যান সার্ভাইভ উইথ ইউ, বাট ব্যাড ভাইবস ইন দ্য লং রান ক্যানট সার্ভাইভ। তো আমি তবে আমার একটা অভ্যেস আছে, কি আমার এটা হয়তো গুণ, আমি অনেকক্ষণ সেই ব্যাড ভাইবস কে পাল্টানোর সুযোগ দিই। গুণ এটা, মানে আমি সুযোগ দিই। হ্যাঁ, কিন্তু সেটা তোমার জন্য তো সেটা না, হয়তো আমাকে সেটার জন্য অনেক কষ্ট পেতে হয় বা অনেক নেগেটিভিটি ফেস করতে হয়, কিন্তু আমি সবসময় এটা রিপিটেডলি নিজের মধ্যে বলি যে আচ্ছা মানুষ তো মানুষ মাত্রই ভুল হতে পারে, বা হয়তো বুঝতে পারছে না। এরকম হয় যে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ বাউন্স ব্যাক করে, আমি দেওয়ালে টিকে যাওয়ার পরেও অনেকটা বাউন্স ব্যাক করি না, আমি সুযোগ দিই, কিন্তু আমারও একটা লিমিট আছে, আমার একটা পয়েন্ট আছে। তারপরে আমি যদি সেই মানুষটাকে কাট অফ করি জীবন থেকে, একদম আমি আর মানে কোনো দিন ফিরে তাকাই না, মানে আমার কাছে তখন সে এক্সিস্টই করে না, সে আমার সামনে দাঁড়িয়ে থাকলেও এক্সিস্ট করে না। আমি ভীষণ স্ট্রং, আমি মানে যখন যদি কোনো কিছু বা কোনো মানুষকে বন্ধু বলে বলবো, বা যদি সেই বন্ধুত্বটা আমি মনে করি যে খুব খাঁটি একটা বন্ধুত্ব, যেটা আজকালকার দিনে পাওয়া খুব মুশকিল, বা আমি জানি যে এই বন্ধুটা থাকতে পারে, এটা আমার কোনো ক্ষতি করবে না, আমার ভালো না করতে পারে, আমার ক্ষতি করবে না, একটা মানে আমি যখন এরকম ভেবেছি না, তখন পুরো পৃথিবীটা একদিকে হয়ে গেছে আর সে আরেকদিকে হয়ে গেছে। তবে এটাও ঠিক, যখন আমি একদিকে হয়ে গেছি সে অন্যদিকে চলে গেছে, মানে আমি আর পৃথিবী এমন জায়গায় সরে গেছি, সে আর আমার পৃথিবীতে আসতেই পারেনি। আমি অনেকক্ষণ সময় দিই, অনেক সুযোগ দিই, কিন্তু তারপরে যখন দেখছি না এ তো আমার তো ক্ষতি করে চলেছে, না, মাই লাইফ ইজ নট worth for taking all these bullshits anymore. দিলাম সময় আর নয়, চলো যাক, আমরাও এবার যাব। অনেকক্ষণ কথা হয়ে গেছে যোজনীর সঙ্গে। যোজনী, থ্যাংক ইউ সো মাচ। মানে এই যে তোমার এই হাসিটা, এটা অনেকদিন অনেকে মিস করেছেন, আর বেশি দিন নয়, ঠিক আছে, আবার নতুন
কোনোভাবে নিশ্চয়ই যদি কিছুদিনের মধ্যেই ফিরবেন, এবং মঞ্চে তো অবশ্যই, মঞ্চের মানুষ তোমায় খুব মিস করেন, আসল তোমার শ্রোতা দর্শক বাট তারাই। বেসিক্যালি জানিস তো এই সময়টা তো আমাদের মঞ্চ সেইভাবে খুব একটা হয় না, সিজন তো কাজেই মানে অতটাও মিস করার কিছু নেই। তবে হ্যাঁ, ওই কুচকাজে যেটা বললাম যে তোর ছোটখাটো অনেক তো অনুষ্ঠানই হয়, এবং এই বছরের এই যে ধর উত্তম বাবুর অনুষ্ঠান বা কিশোর কুমারের অনুষ্ঠান, এইগুলোর জন্য আমরা মুখিয়ে থাকি। অ্যাটলিস্ট অনেক শিল্পীদের সঙ্গে একসঙ্গে দেখা হবে, এটা আজও আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার। জুনিয়র সিনিয়র অনেকের সঙ্গে দেখা হবে, একসঙ্গে সবাই মিলে ওই ওই করবো, অ্যাটলিস্ট গান শেষে আড্ডা মারবো গ্রিন রুমে বসে। আজকাল তো সেগুলো হয় না। তো নিউ জেন নেক্সট শিল্পীরা অনেক বেশি সর্টেড ইন দেয়ার ওন মাইন্ড, তো কাজেই ওই পরিবেশটা পাওয়া যায় না সব জায়গায়। তো সেইগুলো মিস করেছি ডেফিনেটলি, কিন্তু ওটা মিস করার থেকে অনেক বেশি প্রয়োজন ছিল আমার নিজের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা। সব শেষে এটাই বলবো যে যদি তোমার মতো মনের জোরের চেয়ে মনকে বুঝিয়ে নেওয়া, এইটা যেন সবার হয়। জোর অনেকেরই আছে, কিন্তু মনকে বোঝানোটা না ভীষণ কঠিন। তো নিজের মতন করে চালাতে হবে, সেই, এবং মন আমার কন্ট্রোলে, এইটা ভীষণ মন এন্ড মাইন্ড ঠিক। যাই সবসময় হয়তো থাকে না দিল না, সেটা থাকে না, বাট ম্যাক্সিমাম সময়টা যদি রাখতে পারে তাহলে ওই খুচখাচ না থাকাগুলো না গায়ে লাগে। বড়গুলো না হয় ঠিক আছে, কিন্তু ছোট ছোট ঠিক আছে। শেষে কি বলবে যদি অনেকক্ষণ সুন্দর একটা আড্ডা, শেষে কি বলবে দর্শক? সবাই খুব ভালো থাকুন। জীবনটা যেরকম সুন্দর সেরকম কঠিন, অ্যাট দ্য সেম টাইম কমপ্লিকেটেড, কিন্তু তার মধ্যে থেকে নিজের ভালো থাকাটা, ওই বারবার একই কথা বলছি, নিজের ভালো থাকাটা নিজেকে খুঁজে নিতে হবে। আর আমি এরকমই বলবো না যে খুব মহান হয়ে যান, যে অন্যের খুশিতে সবসময় আমার খুশি না। নিজে ভালো থাকলেই অন্যকে ভালো রাখা যায়। থ্যাংক ইউ জয়ী, থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার জোরে জোরে হাঁটতে শুরু করো। থ্যাংক ইউ।